আগের দিন তোমরা সকলেই দেখেছো, তোমাদের আমি অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের কিছু কনসেপ্ট কিছুটা করিয়েছি। আজ আমরা কোষে দেখি 5.1 শুরু করছি। তো কোষে দেখি 5.1 শুরু করার প্রথম অঙ্কটা কি আছে, 4 মাস এবং 1 বছর 6 মাস এদের দুজনের কী বার করতে চেয়েছে তোমাকে। প্রথমে বলেছে নিচের রাশিগুলির অনুপাত প্রকাশ করি এবং অনুপাতগুলি সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। এবার বলতে পারো দাদা আগের ভিডিওতে তোমার আমাদের লঘু অনুপাত গুরু অনুপাত কিছু বলা হয়নি, তো ওটার কনসেপ্টটা আমি আজ বলে দেবো। এবার দেখো, এই অঙ্কটা করার আগে এই কনসেপ্টটা একটুখানি বলে দিই যে লঘু অনুপাত কী আর গুরু অনুপাত কী বা সাম্যানুপাতটাই বা কী। প্রথমত আমি যদি বলি অনুপাতকে এক মিনিট দাঁড়াও, জায়গাটা বড় হবে। অনুপাত, এবার দাদা অনুপাতকে কয় ভাগে ভাগ করা যায়? অনুপাতকে আমরা মোট দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাম্যানুপাত, একটা হচ্ছে সাম্যানুপাত, একটা হচ্ছে বৈসাম্যানুপাত। তাহলে অনুপাতকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? সাম্যানুপাত, বৈসাম্যানুপাত। তাহলে সাম্যানুপাত বলতে আমরা কি বুঝবো? সমান অনুপাত। অনুপাতকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটি ভাগে, সাম্যানুপাত, বৈসাম্যানুপাত। এবার বলতে পারো দাদা সমানুপাত আর সাম্যানুপাত কি একই? না, সমানুপাত একটা আলাদা ব্যাপার, সাম্যানুপাতও একটা আলাদা ব্যাপার। এবার সাম্যানুপাত বলতে কি? আমরা দুটো রাশির অনুপাত তোমাকে বললাম A:B, এটাকে আমরা কি বলবো? প্রথমত এটা একটা অনুপাত। এবার এটা কখন সাম্যানুপাত হবে? যদি এই A:B এইখানে যদি A সমান সমান B, মানে A আর B যদি সমান হয়ে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সাম্যানুপাত। এবং সাম্যানুপাত কখন বলবো? A আর B সমান মানে আমরা কি বলতে পারি? তোমার এখানে এইটা থেকে আমরা বলতে পারি A এবং B যেহেতু সমান, তার মানে A:B, বির মানে কত? A, তাহলে B এর জায়গায় আমি A বসিয়ে দিতে পারি। তাহলে A:A, তাহলে এটা কাটাকাটি করলে কি হয়? ওপরে A নিচে A, কত দিয়ে কাটা যায়? A দিয়ে, তাহলে 1/1। অনুপাত নিলে কত হবে? 1:1। তাহলে সাম্যানুপাত কি বলবো? যখন দুটোই সমান, দুটো অনুপাতের দুটো রাশি যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা বলবো সাম্যানুপাত। আর বৈসাম্যানুপাত কি? আমরা একই রকম একটা অনুপাত বলছি A:B। এখানে যদি A আর B সমান না হয় তখন তাকে আমরা কি বলবো? বৈসাম্যানুপাত। এবার সাম্যানুপাত এবং সাম্যানুপাত আমরা কি জানলাম। এবার এই বৈসাম্যানুপাতের আবার দুটো ভাগ আছে। আমরা তো এখানে বলছি A আর B সমান নয়, এবার এর মধ্যে কোনো একটা তো বড় ছোট হতেই পারে, সংখ্যা যেহেতু তো বড় ছোট হতেই পারে, সমান যেহেতু নয়, তাহলে এই বৈসাম্যানুপাতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি লঘু অনুপাত, সরি একটু হাতে লেখাটা খারাপ হয়েছে, লঘু, একটা হচ্ছে লঘু অনুপাত, আরেকটা কি গুরু অনুপাত। তো লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি? লঘু অনুপাত, আমি একটা অনুপাত দিলাম A:B। এই অনুপাতের A প্রথম রাশি কি A, এবার এটা যখন ছোট হবে, প্রথম রাশিটাই যখন ছোট হবে তখন তাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। অতএব এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A/B। আর গুরু অনুপাত কি? একই রকম একটা অনুপাত বললাম A:B। এই প্রথম রাশিটা যদি যখন বড় হবে তখন সেটা হচ্ছে কি গুরু অনুপাত। তাহলে লঘু অনুপাত কি আর গুরু অনুপাত কি? লঘু অনুপাত বলতে বোঝায় আমি যখন কোনো একটা অনুপাত নেব তার প্রথম রাশিটা A আছে এখানে বা যাই থাকতে পারে, প্রথম রাশিটা যদি ছোট রাশি হয় B এর থেকে, তুলনামূলক B এর থেকে যদি A ছোট হয় তখন সেটাকে আমরা বলবো লঘু অনুপাত, অর্থাৎ প্রথম রাশিটা যদি ছোট হয়। আর এই প্রথম রাশিটা যদি বড় হয় তখন তাকে আমরা বলবো গুরু অনুপাত। এবার এটাকেও আমরা একই রকমভাবে লিখতে পারি A/B। এবার সবসময় মনে রাখবে যে লঘু অনুপাতের ক্ষেত্রে কী হয়? প্রথম রাশিটা বা প্রথম এই রাশিটা বড়, উপরের রাশিটা কি হয়? ছোট। তাহলে এই প্রথম রাশিটা কি? ছোট। তাহলে লঘু অনুপাতের ক্ষেত্রে A/B এদের অনুপাতটা 1-এর থেকে ছোট হবে। এবং গুরু অনুপাতের ক্ষেত্রে প্রথমটা কি? বড়। তাহলে A/B এর অনুপাতটা 1-এর থেকে বড় হবে। তাহলে
সব পুরোটা যদি আমরা সামারি করে বলতে যাই, অনুপাত ক প্রকার? দু প্রকার, সাম্যানুপাত, বৈষম্যানুপাত। সাম্যানুপাত কাকে বলে? যখন A:B একটা অনুপাত দেওয়া থাকবে, এদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুজনে যদি সমান হয়ে যায়, অনুপাতের দুপায়ের রাশি যদি সমান থাকে, তাহলে তাদের অনুপাত আমরা সমান পাবো, তখন তাকে আমরা বলবো সাম্যানুপাত। আর যখন A আর B দুজনে সমান নয়, তখন তাকে বলবো বৈষম্যানুপাত। এবার বৈষম্যানুপাতের আবার দুটি ভাগ হয়। প্রথম ভাগটা হচ্ছে লঘু অনুপাত, গুরু অনুপাত। লঘু অনুপাত বলতে কি বলবো? যখন একটা অনুপাতের প্রথম রাশিটি ছোট হবে, তখন তাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। আর যখন একটা অনুপাতের প্রথম রাশিটি বড় হবে, তখন তাকে আমরা বলবো গুরু অনুপাত। এবার লঘু অনুপাতের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবে, এ এবং বি এর অনুপাতের রেশিওটা বা অনুপাতটা সেটা একের থেকে ছোট হবে, এবং গুরু অনুপাতের ক্ষেত্রে যেহেতু প্রথমটা বড়, তাহলে A/B এর রেশিওটা একের থেকে বড় হবে। যদি একটা উদাহরণ দিই, তো তোমরা এখানে বলতে পারো 3, দাঁড়ো এখানটায় না, এই জায়গাটায় দিচ্ছি একটা উদাহরণ, 3:5। এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? তোমরা দেখো প্রথম রাশিটা কি 3, তাহলে 3 5-এর থেকে বড় না ছোট? ছোট। তাহলে এটাকে আমরা, 3টা ছোট, তাহলে এটাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। এবং তোমরা এটাও দেখতে পারো, যেহেতু এর অনুপাত মানে কি 3/5, তাহলে এর 3/5 এর যে রেশিওটা একের থেকে ছোট হবে। একই রকমভাবে এবার আরেকটা উদাহরণ দিই, 5:7। এখানে 5:7 এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5/7 অবশ্যই। এবার এটা কি 5টা 7-এর থেকে 5 ছোট না বড়? ছোট। তার মানে এটাও কিন্তু লঘু অনুপাত, তার মানে এটাও একের থেকে ছোট হবে এদের অনুপাতটা। আরেকটা উদাহরণ দেওয়া যাক, 3:1। এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? দেখো ভাগ করো, অনুপাত মানে আমরা কি জানি? 3/1। তাহলে 3টা কি একের থেকে ছোট না বড়? পরের সংখ্যাটার থেকে প্রথম সংখ্যাটা ছোট না বড়? 3টা বড় আর একটা ছোট, তার মানে এটা কি অনুপাত? এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত। এবং আমরা সবসময় জানি গুরু অনুপাতের ক্ষেত্রে A/B এর রেশিওটা কি হয়? একের থেকে বড় হয়। তাহলে এই অবধি কনসেপ্ট হয়ে গেল। এবার পুরো কনসেপ্টটাই প্রায় এখানে যতটা পারলাম চেষ্টা করলাম কভার করার। এবার তোমাদের কোর্সে দেখি 5.1-এর প্রথম যে অঙ্কটা আছে, এখানে জানতে চেয়েছিল যে নিচের রাশিগুলির অনুপাত প্রকাশ করো, এবং এটি লঘু অনুপাত, গুরু অনুপাত না সাম্যানুপাত সেটি লেখো। তাহলে প্রথমটি কি বলেছে? 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে 4 মাস লিখে দেবো আমরা 4 মাস, এবং মানে কি এখানে অনুপাত চেয়েছে, অনুপাত তার সাথে কত? 1 বছর 6 মাসের, 6 মাস। এবার একটা কথা বলো, এখানে কি একক কি আছে? মাস। এখানে একক কি আছে? বছর এবং মাস। তাহলে আমি সবসময় কি বলেছি? অনুপাত কার মধ্যে হয়? দুটো সমজাতীয় রাশির মধ্যে। এবার এখানে মাস আর মাস সমান আমরা মানছি, কিন্তু এখানে তো বছর আছে, তাহলে আমাদের যে কোনো একটাতে নিয়ে যেতে হবে, হয় পুরোটাই বছরে, নয় হয় পুরোটাই মাসে। এবার মাস থেকে আমরা সবসময় কী জানি? আমাদের মাস থেকে বছরে যাতে যা কষ্ট, মানে যতটা খাটতে হয়, তাতে বছর থেকে মাসে আমরা খুব সহজেই চলে যেতে পারি। তাহলে আগে আমরা কি জানি? এখানে যদি দেখি, আমরা 1 বছর সমান সমান কত মাস? 12 মাস, তাই তো? তাহলে এটা মাসে আছে, মাসে থাক, 4 মাস অনুপাত 1 বছর 6 মাস। তাহলে 1 বছরকে আমি যখন মাসে নিয়ে যাব, 1 বছর সমান সমান আমরা কত মাস জানি? আমরা শেষ এককে যাচ্ছি, তাহলে শেষ এককটা আমরা রাখার চেষ্টা করব, মাসে যাব। তাহলে বছরটাকে আমরা কিসে নেব? মাসে। তাহলে 1 বছর সমান সমান আমরা জানি 12 মাস। তাহলে 1 × 12 বছর কি এখন কিছু হয়েছে? মাস। কিন্তু এখনও কিন্তু 6 মাস আছে, তাহলে ওই 6 মাসটা আমাকে এখানে যোগ করতে হবে। তাহলে আমি এখান থেকে কী পাবো? 4 মাস অনুপাত 1-এর সাথে 12 গুণ করলে কত হবে? 12 মাস। 12, এটাও মাস এটাও মাস, তাহলে দুটো সমজাতীয় রাশির মধ্যে যোগফলও করা যায়। তাহলে আমরা কি জানি? 1 × 12 কত? 12 মাস যোগ 6, 12 যুক্ত 6, আর দুটোই মাস, যেহেতু মাস হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? 4 মাস অনুপাত 12-এর সাথে 6 যোগ করলে কত হয়? 18 মাস। এবার তোমরা সকলেই জানো, এই অবধি যেহেতু চলে এসে তোমরা পারবে, অনুপাত বলতে কী বোঝাই? আমরা ভাগকেই বোঝায়। 4 মাস ভাগ
18 মাস। এবার এখান থেকে মাস মাস কেটে গেল, তাহলে এমন কোন সংখ্যা আছে যে দুজনকে কাটতে পারে? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 2 দুগুণে 4, 2 নং 18। অতএব আমার মানে ভগ্নাংশটা কি পেয়েছি? 2/9। আর এই ভগ্নাংশটাকে আমরা কি বলি? সবসময় অনুপাত বলি। তো এটাকে আমাদের যেহেতু উত্তরটা অনুপাতে জানতে চেয়েছে, তাই জন্য আমরা কি লিখবো? 2:9। এটা আমাদের অনুপাত বেরোলো। তাহলে প্রথম পার্টটা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার তারপরে কি জানতে চাইছে আমাদের কাছে? এটি কি অনুপাত? লঘু অনুপাত, গুরু অনুপাত না সাম্যানুপাত? তো আমরা লঘু অনুপাত বা গুরু অনুপাত বা সাম্যানুপাতের জন্য আমরা কি জানতে চেয়েছিলাম তোমাদের কাছে? প্রথমত দেখবো প্রথমটা কি আছে। প্রথম যে পদটা সেটা বড় না ছোট দ্বিতীয়টির তুলনায়। তাহলে এখানে 2 আর 9-এর মধ্যে প্রথমটা, এই 2টা কি ছোট না বড়? 9-এর থেকে ছোট। তো এটাকে আমরা লিখতে পারি, এটা যেহেতু ছোট, তাহলে আমরা কি জানি? প্রথমটি যদি ছোট হয় তাকে আমরা কি অনুপাত বলেছিলাম? লঘু অনুপাত। লঘু অনুপাত। আর এই 2/9 যেহেতু, তাহলে 2/9টা কি একটা লঘু অনুপাত। আর এটা যদি তার এই অবধি লিখে দিলে আমাদের কমপ্লিট যে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত। আমরা লিখে অনুপাতটা কি লিখে দিয়েছি? 2:9, এবং এটা লঘু না গুরু সেটাও লিখে দিয়েছি। এবার আরেকটু এক্সট্রা যদি তোমরা জানতে চাও, তো এখান থেকে আমি বলতে পারি যে আমরা কি জেনেছিলাম? লঘু অনুপাতের কি হবে? যে লঘু অনুপাত যেটা আছে তার রেশিওটা সবসময় কি হবে? 1-এর থেকে ছোট হবে। তাহলে 2:9 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি এখানে লিখি 2/9, এটা সবসময় 1-এর থেকে ছোট হবে। তোমরা নিজেরাই দেখে নাও, 2 এখানে 9, তাহলে ভাগ করলে আমরা কি পাবো? 2 দিয়ে ভাগ করব। তাহলে 9কে কি 2 দিয়ে ভাগ করা যায়? আমরা না, তাই জন্য আমরা কি নিই? দশমিক নিই, শূন্য নিলাম। তাহলে কত হলো? 9 দুগুণে 18, আবার 2 নামলো। দশমিকের জন্য তো একটা শূন্য আমরা নিতে পারি। 9 দুগুণে 18, এরকম চলতেই থাকবে। তো এই 0.22 এটা 1-এর থেকে ছোট না বড়? আমরা যে পেলাম 0.22, এটা 1-এর থেকে ছোট না বড়? নিশ্চয়ই ছোট, তাই জন্য এটা লঘু অনুপাত। আমাদের এতটা দেখানোর দরকার নেই, এটা তোমাদের বোঝার জন্য জাস্ট তোমরা এইটুখানি লিখতে পারবে। অনুপাতটা বের করবে, বের করার পর প্রথম রাশিটা দেখবে সেটা ছোট না বড়। যদি আর দ্বিতীয়টি তুলনামূলক ছোট হয় তাহলে সেটা লঘু অনুপাত, আর দ্বিতীয়টির থেকে তুলনামূলক যদি প্রথমটা বড় হয় তাহলে সেটা গুরু অনুপাত। তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। দেখো 2-এর দাগের অঙ্কটি বলেছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে আমরা সবসময় কি লিখবো? 75 পয়সা লিখে দেবো। ও এবং মানে কি? অনুপাত 1 টাকা 25 পয়সা। একই রকম তোমরা সকলেই জানো, যে কোনো একটা এককে আমরা নিয়ে যাব, হয় পয়সায় নেব নয় টাকায় নেব। তো পয়সায় নিতেই আমাদের সুবিধা হয়, তাই জন্য আমরা কিসে নিলাম? পুরোটাকে পয়সায় নিয়ে যাই। তাহলে আমরা এদিকে যদি লিখি 1 টাকা সমান সমান আমরা কত পয়সা জানি? 1 টাকা সমান সমান কত? 100 পয়সা। তাহলে প্রথমটা 75 পয়সা রইল, অনুপাত 1 টাকা। 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 1 গুণিতক 100। এবার এই টাকাটা তো আর টাকাতে নেই, কিসে নিয়ে গেছি আমরা? পয়সায়। তাহলে 1 গুণিতক 100 পয়সা যুক্ত 25 পয়সা। একই রকমভাবে এখানে আমরা 75 পয়সা লিখে দিই। অনুপাত 1 গুণিতক 100 মানে কত? 100। এবার এটাও পয়সা এটাও পয়সা, তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাহলে যোগ করে দিতে পারি। 1 গুণিতক 100 মানে কত? 100 যুক্ত এই 25, এটা কি? পয়সা। তাহলে এটা কত হলো? 75 পয়সা ইস্টু 125 পয়সা। তাহলে এবার অনুপাত যেহেতু চলে আসছে, এবার আমরা জানি ভাগ করলেই পেয়ে যাবো আমরা। 75 পয়সা ভাগ 125 পয়সা। এবার পয়সা পয়সা তো কেটে যাবে অনুপাত। এবার এমন কোন সংখ্যা আছে যে দুটোকে কাটতে পারে? তোমরা দেখো, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে অথবা 0 থাকে, সেই সংখ্যাটা 5 দিয়ে অবশ্যই কাটা যাবেই। তাহলে এই সংখ্যাটা শেষেও 5 আছে, এর সংখ্যা শেষেও 5 আছে, তাহলে 5 দিয়ে এটাকে আমি কাটতে পারি। তাহলে 75কে 5 দিয়ে কাটলে কত হবে? 5 একে 5, 5 5 25, 5 15 75। আর 125কে যদি আমরা 5 দিয়ে কাটতে যাই তাহলে কত হবে? 5 দুগুণে 10, 5 5 25।
দেখো এখনও কিন্তু এটা দুটো শেষে 5 আছে, তো এখনও এটাকে 5 দিয়ে কাটা যায়। তাহলে কত, 5 3 15, 5 5 25, আর কি কাটা যায় না। তাহলে আমাদের ভগ্নাংশটা কি বলো, 3/5। তার মানে এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তখন আমরা কি লিখব, 3:5। এবার আরেকটা যেহেতু তোমাদের জানতে চাইছে এটা কি অনুপাত, তাহলে তুমি কি বলবে, 3টা বড় না ছোট। আরেক দুটো সংখ্যা তো আমার কাছে আছে 3 আর 5, তার মধ্যে প্রথম সংখ্যাটা যেটা আছে সেটা বড়, দ্বিতীয়টির তুলনায় বড় না ছোট। তাহলে এখানে 5-এর থেকে 3 ছোট, প্রথম সংখ্যাটা ছোট, তাহলে প্রথম সংখ্যাটা যখন ছোট, তো এখানে আমরা এটা কি লিখতে পারি, এটা একটা লঘু অনুপাত। তাহলে এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে আমাদের কি বলেছে, 60 সেমি এবং 0.6 মিটার। দেখো এখানে একটা সেমি আছে, সেন্টিমিটার এবং মিটার আছে, তাহলে দুটো কি সমজাতীয় রাশি না। তাহলে আমরা যে কোনো একটাকে নিয়ে যাব। তাহলে এখানে সেমি আছে, এখানে মিটার আছে, কোন এককে তোমরা নেবে সেটা তোমরাই নির্বাচন করতে পারো। তোমরা হয় সেমিতেও নিতে পারো, মিটারেও নিতে পারো। আগে আমি লিখে দিই তোমাদের কিলো হেক্টর যে টেবিলটা আছে, কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি। আমাদের কাছে কি জানতে চেয়েছে, এবার তোমরা কোথায় যাবে বলো, এক এক করতে পারো, সেমি থেকে মিটারে যেতে পারো, মানে এই সেন্টিমিটার থেকে মিটারে আসতে পারো, আর না তুমি মিটার থেকে সেন্টিমিটারে যেতে পারো। এবার তোমরা সকলেই জানো, যখন আমরা সেন্টিমিটার থেকে যদি মিটারে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। আর আমরা যদি মিটার থেকে গ্রাম, অথবা এটাকে আমরা মিটারও বলি, গ্রাম বলি যখন ওজনের একক, এবং মিটারও বলি যখন দৈর্ঘ্যের একক। তাহলে এই মিটার থেকে যখন আমি সেন্টিমিটারে যাব তখন আমরা কি করব, গুণ করব। এবার তোমরা সকলেই জানো ভাগের থেকে তুলনামূলক গুণ করাটা সোজা, তো আমরা এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে আমাদের সুবিধা হবে, অঙ্কটা করতে একটু সহজ হবে আর কি। তো এবার আমরা যদি মিটারটাকে যে কোনো একটা রাশিতেই নিতে হবে, তাহলে মিটারটাকে, এই যে মিটারটা আছে 0.6 মিটার, এটাকে আমরা সেন্টিমিটারে বা সেমিতে নিয়ে যাব, সমান সমান কত সেমি। তাহলে মিটারটা আছে কোথায়, এইখানে 0.6 0.6, এটা থেকে কোথায় যাব, এক ঘর যাব, প্রথমে সেমিতে যাব। তাহলে সেমি কোথায়, সেন্টি বা সেমি, সেন্টিমিটার বা সেমি। তো এখান থেকে ক ঘর যেতে হলো, এক ঘর আসলাম, তারপরে আবার এক ঘর গেলাম, তাহলে মোট ক ঘর গেলাম, আগে বলো কোন দিকে গেলাম, ডান দিকে গেলাম। তাহলে ডান দিকে গেলে আমরা কি করি, গুণ করি। তাহলে এক ঘরের জন্য 10 দিয়ে গুণ। তাহলে গ্রাম থেকে ডেসিতে এলাম, এখন আমি ডেসিতে আছি, ডেসি থেকে আমি কোথায় যাবো, সেন্টিতে, তাহলে আর কত গুণ করবো, আরেকটা 10 দিয়ে গুণ করবো। তাহলে আমি কোথায় গেলাম, গ্রাম থেকে ডেসিতে যাওয়ার জন্য আমাদের কটা ঘর যেতে হলো, একবার দুবার লাভ দিয়ে যেতে হলো। তো আমরা সবসময় কি জানি, যে আমরা কি লিখেছিলাম, যেখানেই থাকি না কেন, তাহলে 0.6 মিটার থেকে আমি সেমিতে যাবো, তাহলে 0.6 লিখবো, ঠিক আছে। এর সাথে তো আমাকে গুণ করতে হবে, মানে যেহেতু আমরা ডান দিকে যাচ্ছি তাহলে আমাকে গুণ করতে হবে, তাহলে 0.6 লিখে দিলাম। এবার মিটারটা আমি কিসে নেবো, সেমিতে। তাহলে মিটার থেকে সেমিতে যাওয়ার জন্য সবসময় আমরা জানি মিটার যেখানেই থাকি না কেন তার জন্য একটা এক লিখতেই হবে। তো এখানে আছে, আমরা একটা এক লিখলাম, লেখার পর আমি কটা ঘর গেলাম, দুটো ঘর গেলাম, তাহলে 2 শূন্য। বা তোমরা এটাও করতে পারো, 10-এর সাথে 10 গুণ করলে কত হয়, 100, সেটা দিয়েই এটাকে গুণ করলে আমি পেয়ে যাবো সেমি। তাহলে এবার আমরা কি জানি, গুণ আমরা করে দেবো, কিন্তু আমরা দেখো এটা দশমিকে আছে, তো দশমিকে আছে, ওটাকে তো আমরা ভগ্নাংশে প্রকাশ করিনি, তাহলে এই দশমিকটা তুলে দিলে নিচে কত আসবে, 10। তাহলে দশমিকটা তুলে দিলাম, নিচে 10 আসলো, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাই তো, সরি এটা ইংলিশ হবে। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কত হলো এখানে, তাহলে 6 গুণিতক 10 পড়ে রইল, নিচে কিছু নেই মানে এক আছে, দেওয়াও সমান, না দিলে অসুবিধা নেই, যখন আমরা অনুপাত লিখবো তখনই লিখবো, এমনি গুণভাগের সময় নিচে এক না দিলে হয়। তাহলে 6-এর সাথে 10 গুণ করলে কত, 60 কী পেলাম, এটা সেন্টিমিটার বা সেমি। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, এটা যদি মুছে দিই, এখান থেকে আমি লিখবো 60 সেমি, এবং মানে অনুপাত 0.6 মিটার মানে কত সেমি পেয়েছি, এটাও 60 সেমি। তাহলে এটাকে যদি আমি ভাগ করে লিখি, 60 সেমি ডিভাইড বাই 60 সেমি,
তো এবার দেখতেই পাচ্ছ সেমি সেমি কেটে গেল, 60 60 মানে দুটোই সমান, তাহলে দুটোকে কাটাকাটি করলে কত, 60 একে 60, 60 একে 60, তাহলে ভগ্নাংশটা কত বের হলো 1:1, তার মানে কি অনুপাতটা কি 1:1। এবার একটা জিনিস দেখো, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুজনেই সমান, তাহলে অনুপাতের মধ্যে যখন দুটো রাশি সমান হবে তখন আমরা তাকে কি বলবো বলেছিলাম, সাম্যানুপাত। তো অতএব এটা লঘু অনুপাতও নয়, গুরু অনুপাতও নয়, এটা হচ্ছে একটা সাম্যানুপাত, নট সমানুপাত, বুঝলে, এক সমানুপাত নয়, সাম্যানুপাত। সমানুপাত কাকে বলবো, সমানুপাত হবে যখন যখন দুটো অনুপাত, ধরো A:B:C:D, মানে দুটো অনুপাত যখন সমান হয়ে যাবে, তখন দুখানা অনুপাত যখন সমান হবে তখন তাকে আমরা সমানুপাত বলবো। আর যখন কোনো একটা অনুপাতে দুটো রাশি সমান হবে, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, তখন সেটাকে আমরা কি বলবো, সাম্যানুপাত। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। আর একটি অঙ্ক রয়েছে একের দাগের, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। এবার দেখো কিগ্রা একটা, দুটোই কিন্তু ওজনের রাশি, তাহলে এদের মধ্যে অনুপাত বের করা সম্ভব, কিন্তু সমান রাশি নয়। কিগ্রা আর গ্রাম কিন্তু আলাদা, কিন্তু দুজনেই ওজন পরিমাপ করে ঠিকই, কিন্তু দুজনে আলাদা। তো আমরা দুজনের মধ্যে যে কোনো একজনের মানে এক এককে আমরা দুজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার কিগ্রা গ্রাম একই রকমভাবে সেই টেবিলটা আবার লাগবে, আমি শর্টেই লিখছি, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এটাকে গ্রাম অথবা মিটার বলা হয়। এবার দেখো তুমি কোথায় থেকে যাবে, কিগ্রা আছে, এক যেতে পারো এই কিগ্রা থেকে গ্রামে, মানে এরম করে গ্রামে যেতে পারো, আর নয় আরেক আসতে পারো এই গ্রাম থেকে কিগ্রায়। তাহলে তুমি কোনটায় আসবে, আমরা সবসময় জানি বাঁ দিকে আসলে আমরা ভাগ করব, ডান দিকে গেলে আমরা গুণ করব। আমরা যখন এখান থেকে শুরু করবো তখন আমরা ডান দিকে যাচ্ছি, তার মানে আমরা গুণ করব, আর যখন আমরা এখান থেকে শুরু করব তখন আমরা বাঁ দিকে যাচ্ছি, মানে আমরা ভাগ করব। এবার আমরা সবসময় গুণটাকে আগে প্রেফার করি, কেননা গুণটা করতে একটু সুবিধা হয়। তো আমরা এটাকে আগে আমরা কি করব, তাহলে এই যে কিগ্রাটাকে আছে ওটাকে আমরা গ্রামে নিয়ে যাব, এই যে কিগ্রাটাকে আমরা গ্রামে নিয়ে যাব। তাহলে আমরা এদিকে লিখে দিই 1.2 কিগ্রা সমান সমান কত গ্রাম। তাহলে কোথায় আছে, কিগ্রাতে কত আছে 1.2, কোথায় যাব, গ্রামে, তাহলে কিলো হেক্টো এক ঘর গেলাম 10 দিয়ে গুণ, হেক্টো থেকে ডেকা গেলাম 10 দিয়ে গুণ, ডেকা থেকে গ্রামে এলাম 10 দিয়ে গুণ। আমি কি আর যাব না, যাব না, কেননা আমি গ্রামে পৌঁছে গেছি। তাহলে আমি কেন আর ওই দিকে যেতে যাবো, আমার তো চেয়েছে গ্রাম। তাহলে কি করব আমি, 1.2 কিগ্রা মানে কত, 1.2 লিখবো, কিগ্রা থেকে কোথায় যাচ্ছি আমি, গ্রামে, তাহলে গুণিত কোথায় যাচ্ছি, কিগ্রা থেকে গ্রামে, এখান থেকে আমি ডান দিকে যাচ্ছি, তাহলে কী করব, গুণ করব, কত দিয়ে গুণ করব, গুণিতক যেখানে আছি, কোথায় আছি এখন আমি কিগ্রাতে আছি, তার জন্য যেখানেই থাকি না কেন তার সেই সব ঘরটার জন্য 1 লিখবো। আর কটা ঘর এগিয়ে গেলাম, একবার গেলাম, দুবার গেলাম, তিনবার গেলাম, কবার এগোলাম, 3বার, তাহলে কটা শূন্য হবে, 1 2 3, 3টে শূন্য। এটা ইংলিশ হতো, তাহলে কটা ঘর গেলাম, 3টে শূন্য। এবার আমরা কি জানি, দশমিকটা তুলব, নিচে কত আসবে, দশমিকের জন্য 1, তারপরে যে কটা সংখ্যা আছে তার একটা সংখ্যা আছে, তার জন্য একটা শূন্য, তাহলে হয়ে গেল। এই দশমিকটা শুধু উঠলো, সংখ্যাটা কিন্তু রয়ে গেল 12, একটা বা সরিয়ে দিও না, তাহলে 12 রইলো। তাহলে এ একটা শূন্য কাটা, এ একটা শূন্য কাটা, তাহলে কত হলো, 12 সাথে আমি কত গুণ করবো, 100, তাহলে 12-র সাথে 1 গুণ করলে কত হয়, 12। আর তারপরে যেহেতু দেখো 1 আছে, তোমরা এবার গুণও করতে পারো, যে 12 তার সাথে 100-র সাথে 12 গুণ করতে পারো, তো 0 2 0 0 2 0 2, 0 1 0 0 1 0 1, তাহলে কত হলো 0 0 2 0, 1200। বা এর একটা শর্টকাট যদি তোমরা দেখো, তাহলে যখন 100 দিয়ে বা 10 দিয়ে বা 1000 দিয়ে 1-এর মাল্টিপল কোনো সংখ্যা দিয়ে তোমরা গুণ করবে, সেই প্রথম যে পুরো সংখ্যাটাকে 1-এর সাথে গুণ করবে, কত হলো 12, তারপরে যে কটা শূন্য থাকবে সে কটা সংখ্যা বসিয়ে দেবে, তাহলে কত হলো 1200। 1200টা কি, গ্রাম হয়ে গেল। তাহলে আমরা যদি এবার এটা মুছে দিই, তাহলে 1.2 কিগ্রা সমান সমান কত জানি আমরা, প্রথমে 1.2 কিগ্রাটা লিখি, যেহেতু আমরা এখনো অনুপাত চিহ্ন এবং এর জন্য কি অনুপাত চিহ্ন দিই, 60 গ্রাম। তাহলে 1.2 কিগ্রা সমান সমান কত গ্রাম পেয়েছি আমরা, 1200 গ্রাম।
অনুপাত 60 গ্রাম, তার মানে ভাগ যদি করি 1 2 0 0 1200 গ্রাম বাই 60 গ্রাম। গ্রাম আর গ্রাম দুটো সমান আছে, তাই জন্যই আমরা কাটতে পারছি, তাই জন্যই আমরা অনুপাত বের করতে পারছি। তাহলে এবার শূন্য দিয়ে শূন্য কাটা, তাহলে এবার আমরা দেখি 6 দিয়ে যদি কাটি, 6 একে 6, আর এখানে 120 আছে, তাহলে এটা দিয়ে যদি কাটি আমরা, তাহলে 6 দুগুণে 12, আর একটা শূন্য কেটেছি তাই 0। তাহলে অনুপাতটা আমাদের কত বেরিয়েছে? 20/1। আর এর অনুপাত মানে কি? 20:1। এই অবধি তো হয়ে গেল, আমরা অনুপাত বেরিয়ে গেল। এবার আমাদের শুধু আর একটা জিনিসই জানতেই আছে, এটা লঘু অনুপাত, গুরু অনুপাত না সাম্যানুপাত। তাহলে দুটো সংখ্যা কী কী আছে? 20 আছে, 1 আছে। তাহলে এর মধ্যে 1 আর 20-র মধ্যে বড় প্রথম সংখ্যাটা কি বড় না ছোট? দ্বিতীয়টার থেকে, এটার থেকে এটা বড়, মানে দ্বিতীয় সংখ্যাটির থেকে প্রথম সংখ্যাটা বড় না ছোট? প্রথম সংখ্যাটা বড়, তাই জন্য আমরা এটাকে কি লিখব? গুরু অনুপাত। আর যদি প্রথম সংখ্যাটা ছোট হতো তাহলে সেটাকে আমরা কি লিখতাম? লঘু অনুপাত। তো আমাদের একের দাগে যা অঙ্ক ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হচ্ছে তোমার 2-এর দাগের অঙ্কগুলি শুরু করব। এবারে আমরা দেখে নেবো কি 2-এর দাগের অঙ্কগুলি। তো 2-এর দাগের প্রথম অঙ্কটা কী আছে দেখো, 2-এর দাগের 1, 2-এর দাগের 1-এর অঙ্কটা পি কিগ্রা ও কিউ গ্রাম এর মধ্যে অনুপাত। পি কিগ্রা অনুপাত কিউ গ্রাম, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো এটার অনুপাত আমরা কি এখন বলতে পারি যে পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাত এটাই হবে? না, কেননা তুমি এখানে একটা জিনিস দেখো, কিগ্রা গ্রাম দুটো ওজনের অনুপাত হলেও, ওজনের রাশি একক, মানে ওজনের একক হলেও দুজন কিন্তু সমান একক নয়। তাহলে দুজনের মধ্যে যে কোনো একটাই আমরা নিয়ে যাব। তাহলে আমরা কিগ্রা থেকে গ্রামে যেতে আমাদের সুবিধা হয় আমরা জানতাম, তাই আমরা কি জানি? 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম, 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তাহলে পি কিগ্রা সমান সমান কত হবে? 1000 গুণিতক পি। কি কিগ্রা থেকে গ্রামে চলে গেলাম, এত গ্রাম, তাহলে কত হলো? 1000 পি গ্রাম। অতএব আমরা লিখতে পারি পি কিগ্রা সমান সমান কত? 1000 পি গ্রাম। আর এদিকে তো আমার কিউ গ্রাম রয়েইছে, গ্রামেই রয়েছে। তাহলে এটাকে যখন আমরা ভাগ করব, 1000 পি, এদিকে রইল গ্রাম, এদিকে কিউ গ্রাম, গ্রাম গ্রাম কেটে গেল। ততএব অনুপাতটা আমার কি পেলাম আমি? 1000। আর কিছু কি কাটা যায় এখানে? না, কাটা যায় না। তাহলে 1000 পি অনুপাত কিউ, এটাই আমার হচ্ছে প্রথমটার উত্তর। তো এবার প্রথমটা কমপ্লিট। এবার 2-এর অঙ্কটা আমরা দেখব। এক্স দিন ও জেড মাসের মধ্যে কি অনুপাত নির্ণয় করা সম্ভব? তোমাদের কাছে জানতে চাইছে এক্স দিন ও জেড মাস। তাহলে আমি আগে অনুপাতটা বের করার চেষ্টা তো করি। এক্স দিন অনুপাত জেড মাস লিখলাম, এক্স দিন অনুপাত জেড মাস। এবার একটা জিনিস দেখো, এটা দিনে আছে, এটা মাসে আছে, দুটোই বছর। এবার দিন আর মাস এটা কি দুজনে সমান একক? না, দুজনে কিন্তু আলাদা। দিন আমরা কি জানি? 1 মাস সমান সমান কত দিন? 30 দিন। 1 মাস সমান সমান কত দিন? 30 দিন। তাহলে এক্স দিন চেয়েছে, আমি দিন থেকে মাসে যাবো না মাস থেকে দিনে আসবো? কোনটা আমার সুবিধা হবে? সবসময় আমরা কি করি? বছর সব থেকে বড়কে বছর, তারপরে মাস, তারপর দিন। তাহলে আমরা সবসময় প্রথম মাস থেকে আমরা দিনে যাওয়ার চেষ্টা করি। তাহলে এক্স দিন রয়েছে, এটা দিন থাক, এক্স দিন। এবং জেড মাসটাকে যদি আমরা দিনে যাই, 1 মাসে কত দিন আমরা জানি? এমনি তো আমরা জানি লিপিয়ার বাদ দিই, বা এমনি নর্মালি 1 মাসে আমরা 30 দিন জানি। লিপিয়ার হলে সেটা নয় 29 দিন হয়। তো জেড মাস যেহেতু, তাহলে কত? 1 মাস যদি 30 দিন হয়, জেড মাস সমান সমান কত হবে? 30 ইন্টু জেড দিন। অতএব কটা হবে এটা? 30 জেড দিন। এবার এটা যদি অনুপাত করি, এক্স দিন বাই 30 জেড দিন, দিন দিন কেটে গেল। তাহলে এক্স আর 30 জেড তো অনুপাত, কিন্তু এতে কাটাকাটি যায় না। তাহলে আমরা কি লিখবো? এক্স অনুপাত 30 জেড। দ্বিতীয় অঙ্কটাও আমাদের হয়ে গেল।
এবার হচ্ছে তার মানে এটার মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হলো, যেহেতু আমরা দুটোকে একই এককে নিয়ে গেছি। এবার তৃতীয় অঙ্কটা যদি দেখি, 3 নম্বর অঙ্কটা, একটি অনুপাত বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত? আগে কথাটা বোঝো। একটি অনুপাত, প্রথমে বলেছে একটি অনুপাত, তো আমরা একটা অনুপাত ধরে নিলাম এ অনুপাত বি, ও তার ব্যস্ত অনুপাতের, তার এ অনুপাত বি, তার মধ্যে বলে দিই ব্যস্ত অনুপাত বলতে আমরা কী বুঝি। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত বলতে বুঝি নর্মাল একটা অনুপাত কি, প্রথম একটা অনুপাত যদি আমরা বলি এ অনুপাত, যদি a/b হয়, সর্বদা জানবে তার ব্যস্ত অনুপাত তার উল্টোটা হয়। তাহলে এটা প্রথমে আছে, অনুপাত চিহ্নটা বসবে, যে প্রথমে আছে সে পরে চলে যাবে, শেষে চলে যাবে, তাহলে এ, আর যে শেষে আছে সে প্রথমে আসবে, তাহলে কি বি। তাহলে a/b এর ব্যস্ত অনুপাত কি হলো, b/a। বুঝতে পারলে? তো উল্টোটা, সোজা কথায় বলতে গেলে এই যদি, তাহলে তোমাদের যদি আমি জিজ্ঞেস করি একটা উদাহরণ, 2:3 এর ব্যস্ত অনুপাত কী হবে, তোমরা তখন বলবে দাদা শেষে যে আছে সে প্রথমে আসবে 3, আর প্রথমে যে আছে সে শেষে যাবে, তাহলে এদের অনুপাত কী হলো 3:2। এটা কি ব্যস্ত অনুপাত। এবার দি ক্লিয়ার? এবার তাহলে আমাকে কি বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত, তাহলে তার ব্যস্ত অনুপাতটাও আমি লিখে দিই a/b এর ব্যস্ত অনুপাত কী হবে b/a। বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত আমি লিখলাম, লেখার পর তাদের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত, এদের দুজনের মিশ্র অনুপাত। তাহলে a/b এবং b/a এদের দুজনের আবার অনুপাত চেয়েছে, মিশ্র অনুপাত চেয়েছে, এবার সেটা বোঝো। এবার তাহলে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, দুটো অনুপাত। এবার আরেকটা কনসেপ্ট যেটা তোমাদের জানা দরকার, পরপর আসতে তাই আমি বলতে থাকি, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বলতে আমরা কি বুঝি? মিশ্র অনুপাত আমাদের, ধরো তোমাকে আমি 3টে অনুপাত দিলাম, একটা অনুপাত হচ্ছে a/b, এ একটা অনুপাত, আরেকটা অনুপাত হচ্ছে c/d, এ একটা অনুপাত, আরেকটা অনুপাত হচ্ছে e/f। এবার তোমাকে অনেকগুলো অনুপাত দিয়ে বললো এদের মিশ্র অনুপাত বের করো। তাহলে মিশ্র অনুপাত বললে বের করলো, সেটা কি একটা অনুপাত তো হবে, তাহলে আমি একটাই অনুপাত চিহ্ন আগে দিই, বড় একটা অনুপাত চিহ্ন দিলাম, হলো। এবার মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমরা কীভাবে বের করব, সবার প্রথম অনুপাতের প্রথম রাশিগুলো নেবো। তাহলে এই একটা অনুপাত, এর প্রথম রাশি কি এ, তাহলে আমি এ নিলাম। তারপর অনুপাতেরও আবার প্রথম রাশি নেবো, প্রথম রাশিটা কি সি নিলাম, আর আরেকটা যে অনুপাত আছে তারও প্রথমটা নেবো, তাহলে কত হলো a/c/e। তাহলে সবার প্রথমগুলো গুণ হলো। এবার শেষেরটা, অনুপাত তো এক সাইড দিয়ে অনুপাত হবে না, এখনও এক সাইড ফাঁকা রয়েছে আমার, এটা তো পূরণ হলো এই সাইড, আর এই সাইডটাই কি বসবে, আর বাঁ দিকে মানে ডান দিকে যেটা বসবে এটা হচ্ছে, এবার শেষেরগুলো নেবো, এইটা মানে কত বি, শেষের কত ডি, গুণিতক কত হলো ডি, আর এর শেষেরটা কত এফ। তার মানে এবার যদি আমরা এটাকে গুণ করি, তাহলে এ কী হলো a/c/e অনুপাত b/d/f। তাহলে এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত কী হলো এইটা। তাহলে আমরা কী করলাম, প্রথমগুলোর গুণফল প্রথমে, শেষেরগুলোর গুণফল শেষে, মাঝে একটা অনুপাত চিহ্ন, এটা হলো আমাদের মিশ্র অনুপাত। এবার তোমাকে বলেছে একটা অনুপাত, 2-3 অঙ্কটায় বলেছে প্রথমে একটা অনুপাত নাও, সেই অনুপাতটা নিয়ে তার, এটা হচ্ছে নর্মাল অনুপাত, যদি আমরা লিখে দিই এটা হচ্ছে শুধু অনুপাত, আর এটা কি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি তোমরা তো বুঝিয়ে দিলাম, তোমরা তো দেখেই নিলে যে ব্যস্ত অনুপাত কি। তাহলে আমরা সবসময় কোনো একটা অনুপাতকে উল্টে দিলে সেটা তার ব্যস্ত অনুপাত হয়ে যায়। তাহলে বললো যে একটা অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের আবার মিশ্র অনুপাত। তাহলে এবার এদের মিশ্র অনুপাত বের করবো। মিশ্র অনুপাত বের করার জন্য কি আমরা কি লিখি, মাঝে একটা চিহ্ন দিলাম অনুপাতের, তাহলে প্রথমটার সাথে প্রথমটার গুণফল হবে, তাহলে a গুণিতক b, আর শেষেরটার সাথে শেষেরটার গুণিতক হবে, তাহলে কত হবে b গুণিতক a, তাই তো। তাহলে যদি গুণফল করি কি হলো a/b b/a। তাহলে এবার একটা জিনিস দেখো তুমি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ab ভাগ ba, তাহলে b এর সাথে b কাটা, a এর সাথে a কাটা, হলো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারলাম, 1/1। তাহলে কি লিখলাম 1/1, তার মানে এটা কি একটা হলো 1:1। আর আমরা এবার তোমাদের কি বুঝিয়েছিলাম যে অনুপাত ক প্রকার হয়, দু প্রকার, সাম্যানুপাত বৈসাম্যানুপাত। তারপরে বৈসাম্যানুপাতের আবার কটা ভাগ আছে, দুটো, একটা হচ্ছে তোমাদের হচ্ছে লঘু অনুপাত, একটা গুরু অনুপাত। এবার সাম্যানুপাত ব্যাপারটা কি বলেছিলাম মাথায় যদি থাকে, যে দুটো অনুপাত a/b, এরকম সাম্যানুপাত হবে যদি দুজনের সমান হয়ে যায়, a আর b যদি সমান হয়ে যায়।
দেখো এখানে 2 এর দাগের 4-এর যে অঙ্কটি আছে, তো এখানে আমাকে বলে 3টে অনুপাত দিয়ে দিয়েছে, এগুলো হলো সাধারণ অনুপাত। এদের কি বের করতে বলেছে আমাদের? এদের মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত বের করার জন্য আমরা কি লিখবো, যে মিশ্র অনুপাত হলো সবার এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, 3টে অনুপাত। এদের মিশ্র অনুপাত বের করার জন্য প্রথমত একটা অনুপাত চিহ্ন মাঝে দেবো, এবার বাঁ দিকে লিখবো, বাঁ দিকে যারা আছে তাদের গুণফলগুলো। তাহলে প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা, তিনজনের প্রথমটা, তাহলে কি হলো a বাই বি গুণিতক b বাই সি গুণিতক c বাই a, এবং ডান দিকে গুলোকেও গুণ আকারে লিখবো। তাহলে কি লিখবো, c a b, তাহলে c গুণিতক a গুণিতক b। একটা জিনিস দেখো, a a কাটা, b b কাটা, c c কাটা, তাহলে অ্যান্সার কত এলো 1:c a b। বা তোমাদের বইয়ে এরকমও থাকতে পারে যে 1:a b c, একই কথা, এটাই অ্যান্সার। এবার আমরা যদি দেখি, দেখো 2 এর দাগের 5-এর অঙ্কটি। এবার দেখো যে 2 এর দাগের 5-এর অঙ্কটি আছে, তোমাদের এটা একটা সাধারণ অনুপাত দিয়ে দিয়েছে, এবং এর সাথে কোনো একটা অনুপাত তোমাকে বলে দেয়নি, বলেছে কোন অনুপাত, তুমিও জানো না আমিও জানি না। তা আমরা ধরে নিলাম, ধরি লিখবে এখানে না, তুমি অনুপাতটা জানো না কোন অনুপাত। তো এবার অঙ্কটা শুরু করবে এইভাবে, যে ধরি অনুপাতটি হলো ধরি অপর অনুপাতটি, এখানে একটু লিখে নিও, আমি উপরে লিখে দিচ্ছি। ধরি অপর অনুপাতটি হলো a:b। এই অনুপাতটা কি আমরা জানি না, তাহলে কি বলেছে, এই একটা অনুপাত দিয়েছে এবং এই একটা অনুপাত, এদের দুজনের কি জানতে চাইছে তোমাকে, এদের দুজনের মিশ্র অনুপাত। তো এদের দুজনের মিশ্র অনুপাত হবে কি হবে, তাহলে তুমি যদি লেখো এদের দুজনের মিশ্র অনুপাত কি হতে পারে, যেহেতু তোমরাই বলো যে আমরা এ একটা অনুপাত এ একটা অনুপাত, এর দুজনের মিশ্র অনুপাত বের করতে, তাহলে প্রথমটার সাথে আমি প্রথমটা গুণ করব, তাহলে কি হবে, a গুণিতক x², মাঝে একটা দশমিক মানে রেশিও চিহ্ন বা অনুপাত চিহ্ন বসবে, এবং শেষেরটার সাথে শেষেরটা, তাহলে কি হবে yz ইন্টু b। তাহলে মিশ্র অনুপাতটা কি বেরোলো, ax²:yzb, এইটা বেরোলো। এবার আমাকে কিন্তু এটা এটা তুমি বের করছো মিশ্র অনুপাত, এবং ওরা কি বলেছে মিশ্র অনুপাত কত হবে এইটা। তাহলে তুমি এটা মিশ্র অনুপাত বের করেছো, আর ওরা একটা মিশ্র অনুপাত দিয়েছে, তাহলে ওই দুটো সমান ধরে নিতে হবে আমাদের, দুটোই তো মিশ্র অনুপাত। অতএব যদি আমরা লিখি, এখানে আমরা অতএব লিখতে পারি যে শর্তানুসারে ax²:yzb, এটা সমান সমান হবে xy:z², এটা। তাহলে এবার এটাকে যদি আমরা উপরেই করি, এখানে যদি আমরা লিখি যে এখান থেকে যদি আমরা এখানে যাই, তাহলে এটা হবে ax²টা উপরে, অনুপাত চিহ্নের জন্য নিচে yzb, আর এদিকে রইল কি আছে xy, নিচে কত হবে অনুপাত চিহ্নের জন্য z²। এইটা হলো। এবার তোমার কাছে আমরা কি জানতাম, আমরা ধরে নিয়েছিলাম অপর অনুপাত কত, h/b, তার মানে এই যেটা আমরা ধরেছি আমাদের সর্বদা ওটাই বের করতে হয়, ওটা কত, এই h/b মানে কত আমাদের বের করতে হবে। তো আমরা এখান থেকে আমার কি দরকার, h/b দরকার, তাহলে আমি এদিকে শুধু h/b কে রেখে দেবো, আর বাকিগুলোকে সব ওইদিকে নিয়ে যাব। তাহলে দেখো এইখানে a আছে, এর সাথে এক্সট্রা এই জিনিসটা আছে, x²টা আছে, এই যে একটা x² আছে, এটা এর নিচে এদিকে চলে যাবে, এইখানটায় চলে যাবে এর নিচে, তাহলে এখানে কত হবে, x²টা রইলো, আর কত আগে কত ছিল, z² রইলো। আর এবার এখান থেকে আমার কি দরকার, b দরকার, তাহলে b বাদে বাকিটা আমি ওপারে তাড়িয়ে দেবো। তাহলে ওপারে তাড়াতে গেলে নিচে তো তাড়াতে পারবো না, কোনাকুনি দিতে হবে আমাকে, তাহলে ওপারে তাড়িয়ে দিলে আগের থেকেই xy রয়েছে সেখানে, এবং সেখানে আমি এই b বাদে এই বাকিটাকে পাঠিয়ে দিলাম, বাকিটা কি আছে আবার yz, এতটা রইলো। তো এবার এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমরা কি জানি, বজ্র গুণন a/b সমান সমান b/c, স্যার a/c এবং a/b সমান সমান c/d যদি হয়, তাহলে বজ্র গুণন করলে কি হয়, উপর থেকে নিচে মানে ad সমান সমান কি হয় bc। একই রকম ভাবে তোমরা এটা বজ্র গুণন করেও করে নিতে পারো। এবার আমাদের a/b এর অনুপাতটা জানতে চাইছে, তাহলে আমি এখান থেকে উপরে একটা x আছে, নিচে দুটো x আছে, তাহলে কটা x পড়ে থাকবে, নিচে একটা x, এবং উপরে একটা z আছে, নিচে দুটো z আছে, নিচে কটা z পড়ে থাকবে, একটা z। তার মানে এখান থেকে যদি আমরা লিখি a/b সমান সমান কি হবে, এখানে x ও কেটে গেছে, z ও কেটে গেছে, তা আমি মুছে দিলাম তোমাদের সুবিধার্থে, দেখো x ও কেটে গেছে, z ও কেটে গেছে, এবং এখানে এই xz কেটে গিয়ে পড়ে আছে এইটা, তাহলে ওপরে
একটা ওয়াই এবং একটা ওয়াই, তাহলে আমরা কি জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে নিচের দুটো যদি সমান হয়ে যায় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। এটা হচ্ছে তোমার সূচকের নিয়ম। তো এখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াই এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে, এক আছে, এই ওয়াই এর পাওয়ারে কিছু নেই মানে এক আছে, তাহলে ওয়াই এর ওয়াই রয়ে গেল এবং দুজনে কি আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে একের সাথে এক যোগ করলে কত হবে, দুই ওয়াই স্কোয়ার। আর নিচে কত পড়ে রইলো, নিচে আমার পড়েছিল এক্স বাই জেড, এটা পড়ে আছে, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। অতএব এ ইস টু বি এর যে অনুপাতটা সেটা আমরা কি পাবো, ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাহলে আমাদের অতএব এখানে তোমরা লিখে দেবে নির্ণেয় অপর অনুপাতটি হলো ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। এবার তোমাদের সুবিধার্থে বলে দিই, সবসময় যখন তোমরা এই ইস্টু চিহ্নটা দিচ্ছ না, ওটা একটু মানে একটু এরকম ফাঁকা রাখবে মাঝখানে, যাতে স্যাররা বুঝতে পারে যে এটা একটা ইস্টু চিহ্ন। কখনো ওই চিহ্নটাকে এরকম তোমরা দুটো ডট দিয়ে দিও না। অনেকে, যেমন আমি ছোটবেলায় একটা স্যার থেকেই শিখেছি যে ওটা ডট দিতে নেই, মাঝখানে একটু ফাঁকা রাখলে ওটা স্যারদের বুঝতেই সুবিধা হয়। তো পরের যে অঙ্কটি আছে শেষ অঙ্কটি, তো শেষ অঙ্কটি আমাদের রয়েছে 2 থেকে 6 অঙ্কটি। এবার দেখো, এটা তোমরা সহজে আগে কি করতে পারো, প্রথমে এই তোমাদের তিনখানা অনুপাত দিয়েছে, এই তিনটে অনুপাতকে তোমরা সিম্পলিফাই করে নাও, অর্থাৎ মানে সাজিয়ে নাও। তাহলে এক্স স্কোয়ার উপরে আছে, নিচে কিছু নেই মানে কত আছে, এক আছে। তাহলে এটাকে যখন আমরা বজ্র গুণন করবো এটা কি হবে, উপর এই উপর থেকে নিচের সাথে হবে কোনাকুনি, তাহলে কত হবে এক্স কিউব, এক্স এর দুটোর সাথে একটা এক্স গুণ করলে কত হবে এক্স কিউব, আর এটা মাঝখানে অনুপাত চিহ্ন বসবে, একের সাথে ওয়াই জেড গুণ করলে কত হবে ওয়াই জেড। তাহলে প্রথম অনুপাত এটা। এবার দ্বিতীয় অনুপাতটাও একই রকম, দেখো এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে বজ্র গুণন করলে কি হবে, প্রথমটা এটা হবে কি ওয়াই কিউব, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে ইস টু জেড এক্স। এটা হলো দ্বিতীয় অনুপাত। এবং আরেকটা অনুপাত দেখো, এর একই রকম, এর নিচে কিছু মানে কত আছে, এক আছে, তার মানে কত হলো জেড কিউব ইস টু একে, প্রথমে ওপর থেকে নিচে, তাহলে জেড স্কোয়ারের সাথে জেড গুণ করলে জেড কিউব, আর এই একের সাথে ওয়াই এক্স গুণ করলে কত হবে ওয়াই এক্স। তাহলে তিনটে অনুপাত পেলাম আমি, এগুলো আমাদের দেয়াই ছিল, আমরা একটু সাজিয়ে নিলাম। তো এবার কি বলেছে, এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত বের করতে বলেছে প্রথমত। এগুলো কি সাধারণ অনুপাত, এগুলো সবগুলোই কি তোমার সাধারণ অনুপাত, এটা হচ্ছে সাধারণ অনুপাত। বাট এর যখন আমরা ব্যস্ত অনুপাত বের করব, তো এবার এর অনুপাত ব্যস্ত অনুপাতগুলো কি হবে তোমরাই বলো। দেখো প্রথমটা যেটা আছে, আমরা কি জানি শুধু একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত কি হবে, এটাকে জাস্ট উল্টে দেবো। তাহলে অনুপাতটা দিলাম, তাহলে শেষে যেটা আছে সেটা প্রথমে আসবে, তাহলে কি হবে ওয়াই জেড, আর প্রথমে যেটা আছে সেটা শেষে যাবে, তাহলে কত হলো এক্স কিউব। এটা হলো প্রথমটার ব্যস্ত অনুপাত। দ্বিতীয়টার একই রকম ভাবে ব্যস্ত অনুপাত কি হবে আমি করে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। প্রথমটা শেষেটা প্রথমে আসবে, প্রথমটা শেষে যাবে, জেড এক্স ইস টু ওয়াই কিউব। আর তৃতীয়টার ব্যস্ত অনুপাত কি হবে, প্রথমটা শেষেরটা প্রথমে আসবে ওয়াই এক্স ইস টু জেড কিউব। তিনটে হলো। এবার এগুলো ছিল সাধারণ অনুপাত, তার ব্যস্ত অনুপাত বের করতে বলেছে, তোমরা তার ব্যস্ত অনুপাত বের করেছো। এবার বলেছে এদের ব্যস্ত অনুপাতগুলো, এই যে ব্যস্ত অনুপাতগুলো আছে এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, তোমাদের এখানে বলে দিয়েছে যৌগিক অনুপাত। তোমাদের সুবিধার্থে বলে দিই যে আমরা যেটাকে মিশ্র অনুপাত জানি সেটাই আমাদের যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত এবং মিশ্র অনুপাত একই জিনিস। তো আমাদের শুধু মিশ্র অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, মিশ্র অথবা যৌগিক অনুপাত সমান সমান কি হবে, জাস্ট এটা ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করে নিও। তো এর জন্য আমি বলে দিচ্ছি যৌগিক মানে কি, সবগুলোর প্রথমটার গুণফল, তাহলে মাঝখানে একটা চিহ্ন দেবো যেটাকে আমরা অনুপাত চিহ্ন বলি। তার প্রথমটা কি আছে ওয়াই জেড গুণিতক এর কি আছে জেড এক্স, এর কি আছে ওয়াই এক্স, আর ডান দিকে কি আছে এক্স কিউব গুণিতক ওয়াই কিউব গুণিতক জেড কিউব। এবার দেখো এখানে একটা এক্স কাটা, এখানে একটা, এখানে তিনটে আছে, তাহলে এখানে কত পড়ে রইল এক্স স্কোয়ার। আর এখানে একই রকম ভাবে এখানে আরেকটা এক্স কাটা যেতে পারে, তাহলে কত হলো এক্স, আর এখানে একটা ওয়াই দুটো ওয়াই, তাহলে এখানে কটা একটা ওয়াই পড়ে থাকবে, একটা ওয়াই তিনটে ওয়াই আছে, আর এখানে একটা জেড এ একটা জেড, দুটো জেড, আর এদিকে তিনটে জেড কাটলে এখানে কত পড়ে থাকবে একটা জেড। অতএব তোমাদের উত্তরটা হবে 1:x,y,z। এই ক্যালকুলেশনটা তোমরা একটু বাড়িতে ভালো করে নিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, সেই পার্টটা আমরা আরেকবার বোঝানোর চেষ্টা করবো। তা আগে ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো।